বর্তমান বাংলাদেশের মিডিয়ার দিকে তাকালে আপনি দেখবেন যে একটা বিষয় খুব আলোচিত হয়ে গেছে, সেটা হচ্ছে কি শেখ হাসিনার ফাঁসি। বিভিন্নভাবে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছে রাজশাহীতে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই জামাতের ছাগু তাজুল ইসলাম, সে জাতিসংঘের একটা উদ্ধৃতি দিয়ে বলছে ১৪০০ মানুষ হত্যার জন্য ১৪০০ বার শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। এইসব কথা শুনে আসলে খুব আশ্চর্য লাগে। কারণ আপনি যদি দেখেন যে ১৫ জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছে এবং আজকে প্রায় ১৪ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত নিহতদের যে সুস্পষ্ট তালিকা সেটা পর্যন্ত সরকার দিতে ব্যর্থ হয়েছে। ইউনূস সরকার এই জুলাই নিয়ে একটা নাটক করছে, এবং যে নাটকটা আপনারা সবাই নিজ চোখে দেখছেন। এই যে একটা নাটকের মেটিকুলাস ডিজাইন করা হয়েছে, এই নাটকটা কোথা থেকে এসেছে, কারা এসব ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং কিভাবে এই নাটকের সাথে শেখ হাসিনাকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে, সে বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। প্রথম আলোতে একটা প্রতিবেদন এসেছিল জুলাই হত্যাকাণ্ড নিয়ে, এবং আপনারা যদি সেটা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে এই জুলাই হত্যাকাণ্ডের প্রথম আলো যে বিষয়টা বলেছে, ৫ই আগস্ট ১০৮ জনকে হত্যা করা হয়েছে, ৬ই আগস্ট ১০৭ জনকে হত্যা করা হয়েছে। আমাদের সবার জানা মতে শেখ হাসিনা ৫ই আগস্ট ২টা ২৫ মিনিটে বাংলাদেশ ত্যাগ করেছেন। তাহলে শেখ হাসিনা চলে যাওয়ার পর যে এই যে ১০৭ জনকে হত্যা করা হলো, এবং ৬ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশের বাইরে ছিলেন, ভারতে অবস্থান করছিলেন, তখন ১০৮ জনকে হত্যা করা হলো। ১০৭ জন প্লাস ১০৮ জন ২১৫ জন। এই ২১৫ জন হত্যার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু ইউনূস সরকারের উপর বর্তায়। মানুষ যখন পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক বেশি উচ্চবাচ্য করছিল, তখন শেষ পর্যন্ত ইউনূস সরকার বাধ্য হয়েছে পুলিশের একটা তালিকা দিতে, যেখানে আমরা দেখলাম যে ৩৫০০ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে মাত্র ৪৪ জনকে হত্যা করা হয়েছে। সেই ৪৪ জনের তালিকাও যদি আমরা যোগ করি, তাহলে সেই সংখ্যাটা কততে দাঁড়ায় আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন? এবং আপনারা অনেকেই জানেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনার যশোরে সাইন চাকলাদারের যে জাবির ইন্টারন্যাশনাল আছে সেটা জ্বালিয়ে দিয়ে সেখানে ২৪ জনকে হত্যা করা হয়েছে। ২৪ জন হত্যার সম্পূর্ণ দায় কিন্তু ইউনূসের। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকার তথ্য মতে ১৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত আপনার প্রায় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ৮৭ জন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সবকিছু যোগ করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে ২৮৩ জন। এই ২৮৩ জন মানুষকে হত্যার দায়িত্ব সম্পূর্ণ ইউনূসের। এখন তাজুল কি বলবেন যে এই যে ২৮৩ জন আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করলো ইউনূস তার গদি দখলের জন্য, বিএনপি জামাতের সাথে আঁতাত করে। এই হত্যাকাণ্ডের জন্য ইউনূস অথবা বিএনপি জামাতের কত হাজারবার ফাঁসি দেওয়া উচিত? এখানে শুধু ২৮৩ জনের যে তালিকাটা আসছে, আপনি যদি সেখানে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আপনার শিশু হত্যা করা হয়েছে প্রায় ৭০ জন। এই যে ৭০ জন শিশু হত্যা হলো, এই হত্যার দায়-দায়িত্ব আসলে কারা নিবে? এই হত্যার জন্য আপনি কাদেরকে দোষী করবেন? এরপরে যে মেটিকুলাস ডিজাইন নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে শিক্ষার্থী নিহত হয়েছে মাত্র ২৩ জন, এবং এই ২৩ জন শিক্ষার্থীর মধ্যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাই, একটা মেডিকেলের ছাত্র নাই, একটা বুয়েটের ছাত্র নাই। তো এই যে নাটকটা সাজানো হলো, এই নাটকটা কোথা থেকে সাজানো হয়েছে? এই নাটকটা আপনার ১৬ জুলাই মঞ্চস্থ করা হয়েছে রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আপনারা যদি দেখেন ঠিক এরপরে ১৮ জুলাই মীর মুগ্ধকে হত্যা করা হয়েছে। কি রহস্য বের হয়ে এলো? 7.62 বুলেটের রহস্য বের হয়েছে। সেই 7.62 বুলেটের যে রহস্য বের হয়েছিল, আজকে ১৪ মাস হয়ে গেছে, সেই 7.62 ক্যালিবারের যে বুলেট, সেই রহস্য জাতির সামনে আজ পর্যন্ত সেই সত্যটা উপস্থাপন করেন নাই ইউনূস সরকার। কোথা থেকে এলো এই 7.62 বুলেট? এবং আপনারা লক্ষ্য করেছেন লস্করে তৈয়বা যে একটা জঙ্গি সংগঠন আছে, সেই জঙ্গি সংগঠনের একজন প্রধান তিনি সরাসরি তার বক্তব্যে বলেছেন শেখ হাসিনার পতনে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা জড়িত ছিল। তার মানে কি দাঁড়ায়? এই লস্করে তৈয়বা এবং পাকিস্তানের আরেকটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ, এদেরকে কারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়েছে? এসব জঙ্গি সংগঠন কে দিয়ে কারাই হত্যার মেটিকুলাস ডিজাইন
পরিচালনা করেছে। এসব তথ্য যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে একটু পেছনে যেতে হবে। আপনাদের অনেকেরই মনে আছে 2017 সালে সম্ভবত আপনার পাকিস্তানের নাগরিক আতাউল্লাহকে দিয়ে আরসা গঠন করা হয় এবং 2018 সালে এই জঙ্গি সংগঠন যে আরসা গঠন করলো পাকিস্তানি আইএসআইয়ের মাধ্যমে 2018 সালে এসে জামাত শিবির এবং বিএনপির সাথে পাকিস্তানি আইএসআই সহ আমেরিকা একটা প্রকল্প করে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য, যেটাকে অপারেশন বিডি প্রজেক্ট বলা হয়। আপনারা অনেকেই জানেন সে অপারেশন বিডি প্রজেক্টে আমেরিকা বিনিয়োগ করেছিল 5 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে 1 বিলিয়ন 2 বিলিয়ন মার্কিন ডলারের জন্য ক্ষয়রাতে পাকিস্তান যেভাবে আইএমএফ বিশ্ব ব্যাংকের কাছে হাত পাতে, সেখানে 5 বিলিয়ন মার্কিন ডলার প্রায় 50,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য। সেটা তো যখন ব্যর্থ হয়েছে তখন ওরা ইউএসএইড এর মাধ্যমে আবার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং তাদের সেই যে ডিজাইন 15 জুলাই থেকে 5ই আগস্ট প্রায় ধরেন 20 দিনের যে ডিজাইন, এই ডিজাইনটা পিছনে ইউএসএইড এর যে বিলিয়ন বিলিয়ন ডলার এবং ইউনুস জামাতের যে মেটিকুলাস ডিজাইন, এরপরে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দায় আসলে কার? তখন যে সংখ্যাটা বলছিলাম 283 সাথে যদি আবার 87 জন যে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে 15 জুলাই থেকে, এই সংখ্যাটা যদি যোগ করেন তাহলে মূল সংখ্যাটা কত দাঁড়ায়? প্রায় 370 জন। এই 370 জন মানুষকে হত্যার দায়িত্ব সরাসরি ইউনূস এবং বিএনপি জামাতের হাতে বর্তায়। যারা আজ পর্যন্ত জুলাই তালিকা দিতে পারলেন না, যারা আজ পর্যন্ত বলতে পারলেন না যে কতজন সঠিকভাবে নিহত হয়েছে, এই যে হাজার হাজার মানুষের গল্প ছড়িয়ে শেষ পর্যন্ত সরকারি যে গ্যাজেট প্রকাশ করা হলো সেখানে বলা হলো যে 834 জন নিহতের ওনারা সংখ্যা পেয়েছেন। এই 834 জন যে ওনারা নিহতের সংখ্যা পেয়েছেন তার মধ্যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেটা হচ্ছে এই যে 370 জন, এই 370 জনকে আপনি যখন বিয়োগ করবেন তখন আরো কিছু রহস্য আপনার সামনে বের হয়ে আসবে। আরো কিছু রহস্য বের হয়ে আসবে, যে রহস্যগুলো উদ্ঘাটন করতে গেলে আপনি নিজেও চমকিত হবেন। এই বিষয়গুলো একদম শেষের দিকে আলোচনা করব। তো যেটা বলছিলাম, আপনারা অনেকেই জানেন যে 15 জুলাই থেকে যে মেটিকুলাস ডিজাইনটা তৈরি করা হয়েছে, সেই মেটিকুলাস ডিজাইনে একটা গুজব ছড়ানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, যে প্রপাগান্ডা চালানো হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আপনারা পরবর্তীতে দেখেছেন ট্রাম্পের কথাও সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউএসএইড বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছিল মিথ্যা গুজব ছড়ানোর জন্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এসব কিছু কিন্তু এখন প্রমাণিত সত্য। আপনারা যদি আরো একটু পিছনেও যান, আপনারা দেখবেন আবুল হাসনাত আব্দুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করে সেখানে 3 জন নিরীহ মানুষকে মেরে ফেলা হলো। আপনারা দেখেছেন চট্টলার বীর মহিউদ্দিন চৌধুরীর বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে, মেয়র রেজাউল করিমের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। এভাবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে এবং রাষ্ট্রের প্রায় 84,000 কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছে। বিটি ভবন থেকে শুরু করে মেট্রো রেল, সেতু ভবন সব চালিয়ে দেওয়া হয়েছে। এই যে 84,000 কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা এবং জুলাই আন্দোলনের নামে যে মেটিকুলাস আন্দোলন, এবং যেখানে গ্যাজেটে বলা হচ্ছে 834 জন, সেই তালিকাটাও কিন্তু সুস্পষ্ট নয়। এসব কিছু একদম শেষের দিকে আলোচনা করব, কারণ আপনাদেরকে বুঝতে হবে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং কিভাবে সেই ষড়যন্ত্রটাকে একটা মেটিকুলাস ডিজাইনে রূপান্তর করা হয়। আপনারা অনেকেই জানেন যে জুলাই আন্দোলনে যে বুলেটটি ব্যবহার করা হয়েছে, যে বুলেট থেকে সবচেয়ে বেশি হত্যার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে 7.62 বুলেট। এই 7.62 বুলেট ক্যালিবারের যে বুলেট আছে সেটা কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় পাকিস্তানের আদমখেল নামক একটা স্থান আছে, যেটাকে বলা হয় অস্ত্রের খোলা বাজার, যেটা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে দেয়। এই যে পাকিস্তানি এতগুলো জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনের কাছে অস্ত্রগুলো কোথা থেকে আসে? এই জঙ্গি সংগঠনের কাছে 7.62 বুলেট কোথা থেকে আসে? এগুলো একটু মাথা খাটালে আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি একটু মাথা খাটিয়ে চিন্তা করেন যে AK-47 ম্যাগজিন হেলিকপ্টার উপদেষ্টা আসিফের ব্যাগে কি করে এলো,
তার মানে কি, তার মানে কি দাঁড়ায়, এইসব অস্ত্র অনেক আগে থেকেই এই জুলাই জঙ্গিদের হাতে চলে এসেছে এবং তারাই পরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা যদি এই পরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই হত্যাকাণ্ড না ঘটিয়ে থাকতো, তাহলে কেন লস্করে তৈয়বার নেতা মোজাম্মেল হাজমি সেখানে স্পষ্টভাবে বলে যে লস্করে তৈয়বা সেখানে জড়িত ছিল? কেন আহ 16 তারিখ আবু সাইদ হত্যার পরে তাকে যখন শিবিরের কর্মী বলা হলো প্রমাণিত, তখন কিন্তু জামাত শিবির তাকে অস্বীকার করেছে, তাকে শিবিরের কর্মী বলে স্বীকার করে নাই। এই মিথ্যা যে প্রপাগান্ডা, তার বলা হচ্ছে যে তাকে পুলিশ হত্যা করেছে, রাবার বুলেটও কারো হত্যা হওয়ার সম্ভাবনাই নাই। এবং পরবর্তীতে যে রিপোর্ট এসেছে সে রিপোর্টেও বলা হয়েছে মাথায় আঘাতজনিত কারণে সে মৃত্যুবরণ করেছে। তার মাথার পেছনে আঘাত করেছে কে? যে মেটিকুলাস ডিজাইন হয়েছে সেটাকে আপনাকে বুঝতে হলে আপনাকে আরেকটু পিছনে চলে যেতে হবে। 1947 সালে আপনার পাকিস্তান স্বাধীন হওয়ার পর 5134 বর্গ কিলোমিটারের যে একটা স্বাধীন কাশ্মীর ছিল, আজাদ কাশ্মীর, যাদের প্রায় 25,000-এর মতো প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্য ছিল, যাদেরকে পাকিস্তানিরা এই 25,000-কে হত্যা করে এই আজাদ কাশ্মীর দখল করে নিয়েছিল, যার পরবর্তীতে আরেকটা যে কাশ্মীর আছে সেই কাশ্মীরের নেতা হরি সিং ভারতের সাথে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এবং এই পাকিস্তান 1971 সালে বাংলাদেশে প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছিল এবং জামাতে ইসলামের নেতারা পাকিস্তান পালিয়ে গিয়েছিল 73-এর দালাল আইনের মাধ্যমে। সেই সমস্ত জামাতে ইসলামী নেতাদের বিচার করা হচ্ছিল বাংলাদেশে, রাজাকারের বিচার। চিন্তা করেন, আমেরিকার ডেভিড ফস্টার, হেনরি কিসিঞ্জার এবং প্রেসিডেন্ট নিক্সন সরকার সরাসরি বঙ্গবন্ধু সরকারকে হুমকি দিয়ে বলেছে এই রাজাকারের বিচার করা যাবে না। 24 সালে যে মেটিকুলাস ডিজাইন হয়ে গেল, এরপর যে স্লোগান উঠলো আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এটা সম্পূর্ণ 1971 সালের প্রতিশোধ। কি আপনাদের হিসাব মিলছে? যদি আপনাদের হিসাব না মিলে তাহলে আরেকটু আহ অন্যভাবে বিশ্লেষণ করি। 1979 সালে আফগানিস্তানে রাশিয়া তাদের গোয়েন্দা সংস্থা কেজিবির মতো করে একটা গোয়েন্দা সংস্থা সৃষ্টি করেছিল, তার নাম ছিল খাদ। সেই খাদের প্রধান বানানো হয়েছিল নজিবুল্লাহকে। এই নজিবুল্লাহ 1979 সাল থেকে আফগানিস্তানের জঙ্গিদেরকে দমিয়ে রেখেছিলেন এবং তৎকালীন আফগানিস্তানের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একদম সুখী সমৃদ্ধ উন্নত একটা আফগানিস্তান, আজকের এই জঙ্গিবাদী আফগানিস্তান না। কিন্তু 1996 সালে এই তালেবান তারা নজিবুল্লাহকে হত্যা করেছিল। তারও একটু পিছনে গেলে দেখবেন 1990 সালে পাকিস্তানের মাটিতে বসে এই আমেরিকা পাকিস্তানি আইএসআই কে দিয়ে এই তালেবান গঠন করেছিল। নজিবুল্লাহকে 96-তে ফাঁসি দেওয়ার পরে যে সমস্ত তালেবানিরা খুব উল্লাসে নাচানাচি করছিল, তাদেরকে বোধায় বানিয়ে 2001 সালে আমেরিকা কিন্তু সে আফগানিস্তান দখল করে নেয়। প্রায় 2 যুগের মতো তারা আফগানিস্তানকে শাসনও করে ফেলেছে। এরপর সে আফগানিস্তানকে তালেবানদের হাতে দিয়ে তারা চলে যায় রাতের আধারে। আশ্চর্য লাগছে না বিষয়গুলো? কেউ যদি মনে করে যে আফগানিস্তানের নজিবুল্লাহর মতো তারা শেখ হাসিনাকেও ফাঁসি দিয়ে দিবে, শেখ হাসিনার ফাঁসি দেওয়া এত সম্ভব না। এই যে গাল গল্প প্রচার করছে, যে প্রোপাগান্ডা প্রচার করছে, এই যে আহম্মকদের তুষ্ট করার যে রাজনীতি বাংলাদেশে শুরু করেছে, এটা খুব বেশি অস্থায়ী হবে সেটা কিন্তু না। কারণটা হচ্ছে কি, শেখ হাসিনা কিন্তু 5ই আগস্ট মানুষের আশীর্বাদে বেঁচে গেছেন। তিনি প্রায় 1700 মাইল দূরে দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশ থেকে দিল্লির দূরত্ব কিন্তু খুব বেশি না। এবং যারা মনে করেন যে বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান বানিয়ে ফেলবেন, এই সহজ একটা ক্যালকুলেশন করছেন, এই সহজ ক্যালকুলেশনটাও সম্ভব না। কারণ বাংলাদেশের সাথে কিন্তু আফগানিস্তানের মতো পাকিস্তানের সীমানা নেই। পাকিস্তানের মাটিতে বসে যত সহজে আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র বানানো গেছে, বাংলাদেশের মাটিতে বসে সেটা কখনোই সম্ভব নয়। কারণ বাংলাদেশের সাথে 4100 কিলোমিটারের দীর্ঘ সীমানা রয়েছে ভারতের। আর ভারতের মাটিতে বসে বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র করবে, এটা আশা করি ভারত হতে দিবে না এবং সেটা কখনোই সম্ভব নয়। এই জন্যই শেখ হাসিনা ফিরে আসা, শেখ হাসিনার প্রত্যাবর্তন যতদিন যাচ্ছে সেটা কিন্তু ঘনিয়ে আসছে এবং মানুষ বুঝতে পারছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। এবং এই ভয়টা যত বেশি ইউনূসের গভর্নমেন্টের ভিতর ঢুকছে, তত বেশি দেখবেন এরা বিভিন্ন ধরনের মেটিকুলাস ডিজাইন শুরু করেছে, বিভিন্ন ধরনের
হাস্যরসের সৃষ্টি করেছে, যেমন অপরাধ, গুম, আয়নাঘর, বিভিন্ন নাটক সাজিয়ে সেনাবাহিনীর বিভিন্ন দেশপ্রেমিক অফিসার প্রায় 25 জন সামরিক কর্মকর্তা তাদেরকে আদালতে উপস্থিত করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যারা বাংলা ভাই আব্দুর রহমানের মতো জঙ্গিদেরকে ধরেছিলেন। আপনি খুব চিন্তা করে দেখেন, 5ই আগস্টের পরে জেল থেকে 700 জঙ্গিকে যারা ছেড়ে দিয়েছে, এই 700 জঙ্গির কোনো খবর নাই। অথচ তারা কি করছে, সেনাবাহিনীর অভ্যন্তরে সেনাবাহিনীর বড় বড় সামরিক কর্মকর্তা যারা আছেন, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল এবং ডিজিএফআই প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা টমেটো ট্রায়ালের মাধ্যমে ফাঁসি দেওয়ার একটা চেষ্টা করছে এবং বুঝাচ্ছে যে আমরা শেখ হাসিনাকে ফাঁসি দেব। পৃথিবীতে ওরা যত সহজ মনে করছে অত সহজ কিন্তু না। কারণ যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু প্রশ্ন করা শিখছে, এই মেটিকুলাস ডিজাইনটা কি সেটা বোঝার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই যে নিহতদের যে একটা পরিসংখ্যান সাজানো হচ্ছে, যে মিথ্যা গল্প সাজানো হচ্ছে, সেই মিথ্যা গল্পের পেছনের ইতিহাস কিন্তু মানুষ ইতিমধ্যেই দেখা শুরু করে দিয়েছে। আপনি যদি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা দেখেন তাহলে আপনি দেখবেন যে 15 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত, অর্থাৎ তাদের যে কোটা না মেধার যে মেটিকুলাস আন্দোলন শুরু হয়েছিল, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নিহতের সংখ্যা হচ্ছে 217 জন, এবং কেউ কেউ একটু বাড়িয়ে বলার চেষ্টা করেছে, সেটা সংখ্যা হচ্ছে 266 জন। 15 জুলাই থেকে 3রা আগস্ট। এখন আপনি যদি এই 3রা আগস্ট থেকে 6ই আগস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি দেখবেন সেখানে পত্রপত্রিকা বলছে 3রা আগস্ট থেকে 6ই আগস্ট পর্যন্ত 326 জনকে হত্যা করা হয়েছে। অর্থাৎ সেই 217 প্লাস 326 যদি আপনি যোগ করেন সংখ্যাটা দাঁড়ায় 543 জন। জুলাই আগস্টের আন্দোলনে পত্রিকার কাছে যে তথ্য আছে সেই তথ্য মতে বাংলাদেশে এই 543 জন মানুষ হত্যা করা হয়েছে। এই 543 জনের মধ্যেই আপনি দেখলেন কি প্রায় 370 জনের মতো মানুষ তারা এই জুলাই আগস্টের আন্দোলনের পক্ষে ছিলেন না, তারা এই আন্দোলনের বিপক্ষে ছিলেন। যে সমস্ত পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে তারা কেউ জুলাই চুক্তিযোদ্ধা ছিলেন না, এবং কি যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো তারাও জুলাই চুক্তিযোদ্ধা ছিলেন না। যে 70 জন শিশু নিহত হয়েছেন তারা কেউ জুলাই চুক্তিযোদ্ধা ছিলেন না। তাহলে আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে নেন, 543 জনের যে তালিকা পত্র পত্রিকার মতে, সেই 543 জন থেকে 370 জনকে আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আপনাদের কাছে আরো অনেক সত্য পরিষ্কার হয়ে যাবে যে আসলে কতজন মানুষ মারা গেছে। বাংলাদেশে যেখানে ম্যালেরিয়া রোগে যে মানুষ মারা যায় সেই মানুষের সংখ্যা থেকেও দেখা যায় যে গত 1.5 বছর হয়ে গেল তারা তাদের এই শহীদের সংখ্যাটাকে টেনে টুনে টেনে হিসড়ে 1000 পর্যন্ত করতে পারেন নাই। তাদের সংখ্যাটা আসছে 834 জন। এখন এই 3রা আগস্টের একটা পরিসংখ্যানে পত্রিকা বলছে যে 3রা আগস্ট 91 জন মানুষ বাংলাদেশে মারা গেছেন, যার মধ্যে 14 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এই 14 জন পুলিশ সদস্য হত্যার দায়িত্ব সম্পূর্ণ ইউনূসের, এবং তাকে এই হত্যার দায় নিতে হবে। আজকে যারা বিভিন্ন পুলিশ সদস্য হত্যা, বিডিআরের সদস্য হত্যা, আনসার সদস্য হত্যা, এসব কিছুকে গোপন করছেন, মানুষের কাছে গোপন রাখার চেষ্টা করছেন, তারা আসলে কতদিন এই সত্যগুলো মানুষের কাছে গোপন রাখতে পারবেন? যে জাতিসংঘ যে 1400 জনের হত্যার নিউজ সংবাদ বলা হচ্ছে, তাদের কাছে এই তালিকা কোথা থেকে গেছে? যেখানে সরকারের কাছে তালিকায় গ্যাজেট যেটা সেখানে হচ্ছে 834 জন, আর পত্রিকার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে 543 জন, অথবা ঢাকাস্থ জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে 650 জন। জুলাই আগস্টের একটা প্রকৃত পরিসংখ্যান যদি আপনাকে পেতে হয় তাহলে সে প্রকৃত পরিসংখ্যানটা খুব বেশি কঠিন না পাওয়া। আপনি যদি দেখেন যে 5ই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে 108 জন, 6ই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে 107 জন, 70 জন শিশু, 87 জন যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী, 44 জন পুলিশ, এইসব সংখ্যাটা বাদ দিয়ে দিলে এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এটা সংখ্যাটা দাঁড়ায় 200 এর কাছাকাছি। সেখানেও আবার দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হত্যা মামলা করেছে স্ত্রী, কিন্তু স্বামী পরক্ষণে কবর থেকে উঠে বলছে আমি তো মারা যাই নাই। সেখানে আবার দেখবেন জুলাই যোদ্ধা তাকে নিহতের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, সে গিয়ে সিলেটে জলকলি করছে। এই যে কবর থেকে উঠে আসছে জুলাই যোদ্ধারা, তো সম্পূর্ণ হিসাবটা করতে গেলে আপনি অনেকটা বোকা হয়ে যাবেন। আপনি যখন জানবেন যে
এই জুলাই যুদ্ধ যেটা জঙ্গি হামলা বলবো, এখানে 168 জনের মতো মানুষ ছিলেন যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোন রাজনীতির সাথে জড়িত নয়, তাদেরকে হত্যা করা হয়েছে। এই মেটিকুলাস ডিজাইনটা করেছেন ইউনূস। বিএনপি যে তথ্যটা দিয়েছে সেটা যদি আপনারা দেখেন তাহলে তারা তাদের নিহতদের যে তালিকা দিয়েছে সেটা 117, এবং জামাত যেটা তালিকা দিয়েছে সেখানে বলা হচ্ছে 87 জন। তাহলে এই যে জামাতের তুর্কি শাখার প্রধান যে বলকার তুর্ক, তিনি যে 1400 জনের তালিকাটা আসলে কোথায় পেলেন? ওনার যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, এটার সাথে তো জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। জাতিসংঘের বার্তা বলে এটাকে চালিয়ে দেওয়া, হাস্যকর প্রমাণ করা, এসব কিছুই আসলে একমাত্র ইউনূসের পক্ষে সম্ভব। কারণ ইউনূস যে মেটিকুলাস ডিজাইনটা বিভিন্ন জঙ্গিদের সাথে করেছেন, সেই একই মেটিকুলাস ডিজাইন কিন্তু আমেরিকা আজ থেকে অনেক বছর আগে, বিশেষ করে 90 দশকে, 88 সালে আল কায়দা এবং 90 সালে তালেবান গঠনের মাধ্যমে সোভিয়েত রাশিয়াকে আফগানিস্তান থেকে বিদায় করার জন্য পাকিস্তানের মাটিতে বসে এই পরিকল্পনা করেছিল। এবং সেই পরিকল্পনার যে সুফল সেটা কিন্তু আমেরিকা ভোগ করেছে। প্রায় 2 যুগের মতো তারা আফগানিস্তানকে শাসন করেছে। একই পরিকল্পনা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটানো হয়েছে। শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য সেই একই পাকিস্তানের মাটিতে বসে বাংলাদেশের জামাত ইসলামকে নিয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, এবং সেই 2017 সাল যে কথাটা বলছিলাম, যেখানে আরসা নামক জঙ্গি সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়েছে, যে হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত আতাউল্লাহকে দিয়ে, এদের সবাইকে মিলিয়ে বাংলাদেশের যে 40টা জঙ্গি সংগঠন, এই 40টা জঙ্গি সংগঠনকে কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। কারণ বাংলাদেশে এমন কোনো ঘটনা হয় নাই, বাংলাদেশে এমন কোনো গৃহযুদ্ধ লাগে নাই, বাংলাদেশের কোথাও এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই যে সেখানে পুলিশকে গণহত্যা করতে হবে। পুলিশ তো ভাই 7.62 বুলেট ব্যবহার করে না। তাহলে এটা কোথা থেকে আসলো? এবং যারা এই সমস্ত প্রপাগান্ডাগুলো ছড়িয়েছেন এবং সেই প্রপাগান্ডাগুলা যারা বিস্তৃত করেছেন, তাদের শাস্তি আসলে কি দিবে? আজকে যখন আপনারা বলছেন অনেকে যে 214 জন মানুষ হত্যা হলো, সেই 214 জন মানুষের জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। আজকে যদি আপনাদেরকে বলা হয় যে 370 জনের কথা বলা হচ্ছে, যেখানে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের কর্মী এবং সমর্থক, বেশিরভাগে হচ্ছে পুলিশ সদস্য যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকাণ্ডের জন্য ইউনূস, বিএনপি, জামাতের কতবার ফাঁসি হবে? কারণ আপনি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটি টমেটো ট্রায়ালে পরিণত করেছেন, সেটা কিন্তু আজকে সারা বিশ্ব দেখছে। আজকে আপনি মানবতা বিরোধী আদালত, যেটাকে গঠন করা হয়েছিল রাজাকারদের বিচার করার জন্য, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, যেভাবে ভিয়েতনাম 1972 সালে দালাল আইন করেছে, তাদের ভিয়েতনামের যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, একইভাবে 1973 সালে বাংলাদেশের দালাল আইন করা হয়েছিল রাজাকারদের বিচার করার জন্য। আপনার এই যে পলিটিক্যাল হত্যাকাণ্ডকে আজকে মানবতা বিরোধী হত্যাকাণ্ড সাজিয়ে আপনি যে শেখ হাসিনার বিচার করার কথা বলছেন, এটাই তো পুরোটা হচ্ছে হাস্যকর। আপনি কি বাংলাদেশের আদালতকে সালেমি স্টাইলের মতো টমেটোর বিচার বানিয়ে ফেলছেন? আপনি যে ডকনি হত্যার বিচারের মতো কি হাস্যকর ম্যাসাচুসেটস আদালত বানিয়ে ফেলেছেন বাংলাদেশের আদালতকে? বাংলাদেশের আদালতের মধ্যে কি হচ্ছে সেটা তো একদম পরিষ্কার। এবং যারা ভাবছেন যে এভাবে বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবেন, শেখ হাসিনা তখন রাষ্ট্র ক্ষমতায়, আর রাষ্ট্রের ভিতরে যদি দাঙ্গা হয়, রাষ্ট্রের ভিতরে যদি জঙ্গি হামলা হয়, যেভাবে 84,000 কোটি টাকা সম্পত্তি ধ্বংস করা হয়েছে, বিটিভি ভবন আগুন দেওয়া হয়েছে, 450টা থানা লুট করা হয়েছে, শেখ হাসিনার সরকার এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে শেখ হাসিনার দায়িত্ব হচ্ছে সেই জঙ্গিদেরকে নির্মূল করা। সেখানে যদি হত্যাকাণ্ড হয় সেটা রাষ্ট্রের জন্য হয়েছে, কিন্তু এর বাইরে যারা নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের আসলে হত্যা করলো কারা? তাদের যারা হত্যা করেছে তাদের বিচার তো আপনি চান। তাদের বিচার যদি আপনি চান, তার সাথে আপনি পুলিশের বিচার কেন চাইবেন না? কেন জুলাই সনদে বলা হলো যে পুলিশ সদস্য সহ অন্য যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে আপনারা ফ্লাইওভারে ঝুলিয়ে দিয়েছেন, তাদের পরিবার কি ন্যায় বিচার পাবে না? তাহলে কি এটা ন্যায় বিচার হচ্ছে? এটা তো ন্যায় বিচার না। এটা আপনি যেটা করছেন সেটা হচ্ছে রাজনৈতিক তামাশা করছেন, রাজনৈতিক প্রহসনের
পলিটিক্যাল আদালত বসিয়ে ফেলেছেন। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল তামাশা। আর এই পলিটিক্যাল তামাশা দিয়ে যদি কেউ ভাবেন শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিবেন, তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পা রাখবেন সেদিন পুরো বাংলাদেশ জনসমুদ্র হয়ে যাবে। সেই জনসমুদ্রের সামনে ইউনুস কেন কোনো পেতাত্তা সেখানে টিকতে পারবেন না। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। ধন্যবাদ সবাইকে।